স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিল। সাথে আছে আমি শামীম জাহেদি। রাজনৈতিক অস্থিরতার কারণে চলতি অর্থবছর রাজস্ব আদায়ে বড় অঙ্কের ঘাটতি আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তবে তার নাকচ করে দিয়ে রাজস্ব বোর্ড বলছে অর্থবছরের শেষ 3 মাসে সরকারি বিলের পরিশোধ বাড়বে, তাই লক্ষ্য অর্জন কঠিন হবে না। আজ আমাদের আলোচনার বিষয় সরকারের রাজস্ব আদায়। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন এনবিআর এর আয়কর বিভাগের সাবেক সদস্য আমিনুর রহমান। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। 7.3 ভাগ জিডিপি প্রবৃদ্ধি অর্জনে প্রায় 2.5 লাখ কোটি টাকার বাজেট দেয় সরকার। এর 60 ভাগ অর্থ অর্থাৎ 1.5 লাখ কোটি টাকা যোগান দেবার কথা এনবিআর এর, কিন্তু অর্থ বছরের 8 মাস শেষেও তাতে গতি ফেরেনি। এনবিআর এর সবশেষ তথ্যে দেখা গেছে ফেব্রুয়ারি পর্যন্ত রাজস্ব আদায় 80,000 কোটি টাকার কাছাকাছি। গেল বছরের একই সময়ের তুলনায় যা 16% বেশি। বাকি 4 মাসে 70,000 কোটি টাকার লক্ষ্য পূরণ তাই অসম্ভব বলছেন বিশ্লেষকরা। এলসি যে খোলার পরিমাণটা এটা কিন্তু অনেক ফল করে গেছে জানুয়ারি ফেব্রুয়ারিতে। এটা হচ্ছে রাজনৈতিক প্রভাবের কারণে, এবং এটার ইম্প্যাক্টটা যে পড়বে এপ্রিল মে জুনে, যে কারণ মালটা তখন আসবে। তো সেই জন্য আমার কাছে মনে হয় যে রেভিনিউ লক্ষ্যমাত্রা অর্জন খুবই ডিফিকাল্ট হবে। তবে তা মানতে নারাজ এনবিআর চেয়ারম্যান। তিনি জানান রাজনৈতিক পরিস্থিতি এর চেয়ে বেশি খারাপ না হলে বাকি 3 মাসে লক্ষ্য পূরণ অসম্ভব হবে না। ঐতিহাসিকভাবে আমরা দেখেছি যে শেষ কোয়ার্টারেই হচ্ছে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়। সহকর্মীরা আমাকে আশ্বস্ত করেছেন এবং আমি নিজেও দেখছি সরকারের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা আমরা উপনীত হব। এছাড়া মামলার কারণে আটকে থাকা 26,000 কোটি টাকা আদায়ের ব্যবস্থা নিয়ে লক্ষ্য পূরণ কঠিন হবে না বলে জানিয়েছে সরকারি সংস্থাটি। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। যেরকম আমিনুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? জি ভালো, ধন্যবাদ। আজ আমরা আলোচনা করছি যে এই সরকারের এই সময় রাজস্ব আদায়ের ব্যাপারে নিয়ে, যখন অনেকে আশা প্রকাশ করছেন যে রাজস্ব আদায়ের এবার একটি ঘাটতি দেখা দিতে পারে, কারণ এই সময় যে একটা দীর্ঘ রাজনৈতিক অসন্তোষের মধ্যে আমরা পার হলাম প্রায় 3 মাসের মতো। এর ফলে এনবিআর অনেক আশাবাদী। আপনি একজন এনবিআর সাবেক সদস্য হিসেবে আপনার কি মনে হয় যে এই পর্যায়ে বাকি বছর যে সময়টা আছে এর মধ্যে কি আমরা আসলে এটা ঘাটতি পূরণ করতে পারবো কিনা? যদি আমরা একটু রাজস্ব চেহারাটা দেখি, আমাদের 1,83,000 কোটি টাকা মতো সার্বিক রাজস্ব আদায়ের যেটা লক্ষ্যমাত্রা আছে। তো এ পর্যন্ত যা ট্রেন্ড আমি দেখতে পাচ্ছি তাতে আমার মনে হচ্ছে 20 থেকে 30,000 কোটি টাকা কম হতে পারে। কম হতে পারে, জি। এবং এটা লক্ষ্যমাত্রার চেয়ে যদি কম হয়, জি, তাহলে তো আসলে চিন্তার বিষয়। যেটা মানে অন্য দিক, সেটা হলো সরকারের যে ব্যয়ের যে চিত্র, সেটাতে 2,50,000 কোটি টাকার মধ্যে জানুয়ারি পর্যন্ত কিন্তু 90,000 কোটি টাকা মাত্র খরচ হয়েছে। কাজে আমার মনে হচ্ছে যে 2,50,000 কোটি টাকার যে অর্থ যোগানের হয়তো প্রয়োজন হবে না সরকারের, তাতে করে হয়তো পরবর্তীতে যে রাজস্ব ঘাটতির কারণে সরকারের কার্যক্রম চালানোর অসুবিধা হবে বলে আমি মনে করছি না। সেটা হয়তো না, সেটা হয়তো ইয়ার অন বেসিসে বা ডে টু ডে বেসিসে সম্ভব, কিন্তু সরকারকে তো লম্বা চিন্তা করতে হবে, লং টার্ম চিন্তা করতে হবে। সেক্ষেত্রে তো একটা বড় ধাক্কাই বলে মনে হয় না। এইখানে আরেকটু জিনিস যেটা হচ্ছে যে জিনিসটা আমার কাছে মূল দেখতে হবে, যে যদি আমরা আগামী বছরের দিকে লক্ষ্য রাখি, সরকার কি আগে তার মোট ব্যয়টা নির্ধারণ করবে নাকি আগে রাজস্ব পটেনশিয়ালটা নির্ধারণ করবে? সেই দিকটা কিন্তু একটা আমার মনে হয় যে সুস্পষ্ট একটা নীতিমালা থাকা দরকার। আগের ট্রেন্ড থেকে দেখা যায় যে সরকার আগে বাজেটের সাইজটা ঠিক করেন, তারপরে তখন কোনখান থেকে সেটা সম্পদগুলো আহরণ করা যায় সেই দিকে যান। আমার মনে হয় যে আগে রাজস্ব আহরণের সম্ভাব্যতার যদি আমরা দেখি, সেই অনুযায়ী যদি আমরা সার্বিক বাজেটের সাইজটা ঠিক করি, তাহলে সেটা অনেক সেন্সিবল হবে। অর্থমন্ত্রী ইতিমধ্যে বলেছেন এবারে বাজেটের সাইজ কত হবে, আকার কেমন সেটা বলেছেন, এবং বলেছেন প্রায় 3 ট্রিলিয়ন টাকা, জি 3 লক্ষ কোটি টাকার কাছাকাছি হবে। সেক্ষেত্রে আপনার কি মনে হয়? আমার যতদূর ধারণা যে এটা হয়তো 1,90,000 থেকে 2 লক্ষ কোটি টাকা মতো রাজস্ব লক্ষ্যমাত্রা থাকতে পারে। এবং যেহেতু মানে রাজস্বের প্রায় 83% জাতীয় রাজস্ব বোর্ড দিচ্ছে, জাতীয় রাজস্ব বোর্ডকে হয়তো 1,70,000 থেকে 1,80,000 কোটি টাকা এই লক্ষ্যমাত্রা হয়তো আগামী বছরের জন্য থাকতে পারে, আমার অনুমান এরকম। আচ্ছা, এক্ষেত্রে এই যে রাজস্বের ঘাটতি আদায়ের যে ঘাটতি যে আমরা আশঙ্কা করছেন, অনেকেই করছেন, আপনিও করছেন, এটার মূল কারণটা কি? শুধুই কি রাজনৈতিক অসন্তোষ নাকি আর বাড়তি কিছু আছে? এখন যদি দেখি যে এই যে 1,83,000 কোটি টাকা যেটা আমরা বললাম রাজস্ব, তার ভিতরে কিন্তু 1,49,720 কোটি টাকা হলো এনবিআর এর টার্গেট ছিল। এবং আমি কিন্তু মনে করছি যে এনবিআর এ পর্যন্ত যা জানুয়ারি পর্যন্ত যা ফিগার দেখা যাচ্ছে, জানুয়ারি পর্যন্ত ফিগারে কিন্তু
এনবিআর এর 68,000 সামথিং, আচ্ছা এবং তাতে করে আমার মনে হয় যে 1,25,000 কোটি টাকার উপরে কিন্তু এনবিআর আমার অনুমান এর চেয়ে বেশি যেতে পারবে না। আচ্ছা তো এইটার তো দুটো দিক, একটা হলো যে আমাদের কর আহরণের যে আমাদের মেশিনারি সেটার দক্ষতার দিক আছে, আরেকটা দিক হলো যে আমাদের যে কর নেট হ্যাঁ, দ্বারা সেটা করদাতাদের আমরা যথেষ্টভাবে সেটা বাড়াতে পারছি না। যুক্তিসঙ্গতভাবে সম্প্রসারিত হয়েছে কিনা। সেটা হয় তো এই দুই জায়গাতেই হয়তো আমাদের আরো ইমপ্রুভমেন্টের স্কোপ আছে, এবং সেটা আমার মনে হয় যে যেটা দক্ষতা বৃদ্ধি সেটা তো একটা ধারাবাহিক প্রক্রিয়া, একবারেই খুব বেশি গ্রোথ বা বেশি রকম উন্নতি এটা সম্ভব না, এটা আস্তে আস্তে যেতে হবে, বা আমাদের যে মেশিনারির উইকনেস সেগুলো হয়তো ওভারনাইট ওভারকাম করা যাবে না, সেটা আমরা ধাপে ধাপে। হ্যাঁ, কিন্তু যে কথা বলা হচ্ছে যে এই রাজনৈতিক অসন্তোষের কারণে রাজস্ব আদায়ের একটি বড় ধাক্কা হয়েছে, সেটা কোন কোন জায়গায় হয়েছে আপনার মনে হয়? ইম্পোর্টের ক্ষেত্রে হতেই পারে, আর কি কি ক্ষেত্রে আসলে রাজস্ব আদায় হচ্ছে? ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে হওয়ার কথা না আসলে। না, আমাদের যদি গত কালকে আপনার একটা সিপিডি রিপোর্টে দেখেছেন যে Right. কোন কোন খাতগুলোতে আমাদের ইয়ের কথা হয়েছে, তার ভিতরে ওনারা যেমন একটা বড় খাত বলছেন আমাদের গার্মেন্টস সেক্টর। জি তো গার্মেন্টস সেক্টর থেকে কিন্তু রাজস্ব যেই মেকানিজমে রাজস্ব সংগৃহীত হয় তাতে কিন্তু এটা এফেক্ট করবে না। আচ্ছা কারণ এখানে আমরা উৎসে যখন depend. ওনারা রেমিটেন্স ইয়েটা পান, সেল প্রসিডটা পান, সেই পর্যায়ে আমরা করটা সংগ্রহ করে নিই জাতীয় রাজস্ব বোর্ড। আচ্ছা তো কাজে আমার যদি মনে হয় যে এই বছর যেমন আমরা $30 বিলিয়ন যদি আমাদের এক্সপোর্ট Target. হয়, আমার মনে হয় যে সেইখান থেকে নেগেটিভ খুব একটা আসবে না। তবে যেটা দুইটা সেক্টর আমার কাছে মনে হয় যে একটা হলো পরিবহন সেক্টর আর একটা হলো ব্যাংকিং সেক্টরে এবার কিন্তু মুনাফা যথেষ্ট Profit পরিমাণ কম কমে হবে, গেছে কম হবে। এই দুইটা সেক্টরে। এবং আমাদের যদি সার্বিক অর্থনীতি দেখেন, আমাদের কিন্তু সার্ভিস সেক্টর হলো এখন 54% অফ আওয়ার জিডিপি, জি জি এবং সেই জায়গাতেই আমার মনে হয় যে সমস্যাটা আছে, এই 54%-এর জায়গাগুলোতে। সেই জায়গাগুলোতে একটা ট্রান্সপোর্ট সেক্টরের কথা বললাম, একটা ব্যাংকিং সেক্টরের কথা বললাম, রাইট আরও এরকম যেগুলো অ্যালাইড সেক্টর আছে সেই সেক্টরগুলোতে যে ব্যবসায়ীরা কিন্তু তাদের অনেকেই অভিযোগ করছেন, ছোট ছোট ব্যবসায়ীরা, যে তাদের এইবার বিক্রির পরিমাণ কমে গেছে, আচ্ছা এবং বিক্রির পরিমাণ কমে গেলে ন্যাচারালি তাদের মুনাফাও কমে গেছে। মুনাফাও কমে যাবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের দেওয়ার সামর্থ্যটা কমে গেলে কিন্তু আপনি তাদের কাছ থেকে আদায় করাটা সংগ্রহ করাটা অত সহজ হবে না। ভ্যাট থেকে যে প্রাপ্ত অর্থটা, সেখানেও তো একটা বড় ধরনের ইম্প্যাক্ট পড়বে, নেতিবাচক ইম্প্যাক্ট পড়বে বলে আপনার মনে হয়? পড়ছে। সেক্ষেত্রে কোন সার্ভিস সেক্টর বেশি ক্ষতিগ্রস্ত হবে এই ক্ষেত্রে? এই ট্রান্সপোর্টটা একটা বড় সেক্টর, ট্রান্সপোর্ট একটা বড় সেক্টর। হ্যাঁ, ব্যাংকিং থেকেও হতে পারে। আচ্ছা আর যেগুলো আমাদের নির্মাণ খাত, বেশ কয়েক বছর ধরে কিন্তু নির্মাণ খাতে একটু আমাদের সমস্যা দেখা দিচ্ছে, যে ওনাদের যেটা বলা যায় সেল, সেটা যথেষ্ট পরিমাণ কম, রাইট এবং নতুন বিনিয়োগ হচ্ছে না, এবং অনেক ফ্ল্যাট বাড়ি এগুলো তৈরি হয়ে আছে কিন্তু বিক্রি হচ্ছে না। আচ্ছা এরকম একটা সমস্যা আমাদের আছে। এবং এই যেহেতু নির্মাণ সেক্টরে আপনার নেগেটিভ একটা নেগেটিভ গ্রোথ। গ্রোথ হচ্ছে, একে ধরে কিন্তু এর পাশাপাশি যেগুলো আমাদের রিরোলিং মিল, সিমেন্ট, এইসব খাতগুলোতেও কিন্তু এর প্রভাব পড়ছে। আচ্ছা আমরা সার্ভিস সেক্টরের কথা বলছি, কিন্তু ম্যানুফ্যাকচারিং সেক্টরের কি অবস্থা? সেখানে আপনার কি দেখছেন আপনি? ম্যানুফ্যাকচারিং সেক্টরের ভিতরে খুব কিন্তু সিপিডি রিপোর্টে খুব একটা বড় ধরনের নেগেটিভ ইম্প্যাক্টের কথা বলছে না। আচ্ছা এবং আমাদের এখানে যেটা হচ্ছে যে আয়করের দিক থেকে যদি দেখেন, আমরা তো ম্যানুফ্যাকচারিং সেক্টরগুলোকে এনকারেজ করি বলে ওখানে কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের হ্রাসকৃত হারে করের ব্যাপারটা আছে, আচ্ছা এবং মেজর অংশ কর কিন্তু ইনফ্যাক্ট আসেও না ম্যানুফ্যাকচারিং সেক্টর থেকে। কাজেই ম্যানুফ্যাকচারিং সেক্টর যদি কিছুটা এফেক্টেড হয়ও, তাতে রাজস্বের উপরে তেমন প্রভাব পড়বে না। যে ঘাটতির কথা বলছি আমরা, প্রায় 10,000 কোটি টাকার মতো আশঙ্কা যেটা করছেন, অনেকেই করছেন, সেক্ষেত্রে এই ঘাটতি পুষিয়ে নেওয়ার মতো আর কোনো মেকানিজম এনবিআর আছে কিনা? এনবিআর এর উপায় হলো একমাত্র হলো একটা দিকের কথা চেয়ারম্যান সাহেব বলেছেন, যে সেটা হলো যেগুলো সরকারি বিলে যেগুলো আদালতে আটকে আছে সেগুলো দ্রুত নিষ্পত্তি যদি করা যায়, রাইট সেটার একটা রাস্তা হলো যে হাইকোর্টে আমাদের যদি ডেডিকেটেড বেঞ্চ থাকে, এবং আমাদের যারা অ্যাটর্নি জেনারেলের অফিস যারা আছেন, যারা সরকারের পক্ষে মামলা পরিচালনা করেন, তারা যদি যথেষ্ট তৎপর এবং উদ্যোগী হন, তাহলে হয়তো ওখান থেকে একটা অংশ আসতে পারে। আর দ্বিতীয়ত হলো এনবিআর এর যেটা আয়করের দিক থেকে কিন্তু বকেয়া রাজস্ব, যেটা এনবিআর এর রিপোর্ট করছে যে এর বাইরে, সেটা কিন্তু 5-7 হাজার কোটি টাকার বেশি হবে বলে আমার মনে হয় না। তো কাজেই সেখানে কিন্তু বড় ধরনের একটা স্কোপ নাই। আর যেটা আমার কাছে মনে হচ্ছে যে নতুন যারা
আওতার বাইরে রয়ে গেছে সেটা তো আসলে এই সময়ের মধ্যে সম্ভব না, না, আসলে এটা সম্ভব হচ্ছে না। হয়তো দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বলছে। কিন্তু আমরা আমি জানতে চাচ্ছি যে টাকাগুলো আটকে আছে মামলা মোকদ্দমার কারণে, যেটা আপনি বলছেন বা এনবিআর চেয়ারম্যান যেটা বলেছেন, জি। এইখানে আর কি মেকানিজম হতে পারে? আউট অফ কোর্ট সেটেলমেন্ট আমরা আগাতে পারি কিনা, অল্টারনেটিভ ডিসপিউট যে ব্যবস্থা কথা বলা হচ্ছে, এনবিআর বহুদিন থেকে এডিআর এর কথা বলছেন, সেগুলো কি আসলে যথেষ্ট শক্তিশালী হয়েছে কিনা? না, এডিআর মেকানিজম কিছু কিছু এনবিআর এর যে এডিআর মেকানিজম তো প্রায় বছর দুয়েক ধরে কাজ করছে, কিন্তু এডিআর মেকানিজমটা হচ্ছে যে যিনি করদাতা তাকে অপশনটা দিতে হবে। তো ডিপার্টমেন্ট হয়তো উদ্বুদ্ধ করতে পারে, জি, কিন্তু ডিপার্টমেন্ট নিজের থেকে যাওয়ার স্কোপ নাই, আচ্ছা। আইনটা যেভাবে আছে আর কি। তো জনাব রহমান, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে একটি বিরতিতে যাবার, ফিরে এসে আমরা এখানে আবার কথা বলবো। আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছে শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যঝিলে। আজ আমরা আলোচনা করছি সরকারের রাজস্ব আদায় নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন এনবিআর এর সাবেক সদস্য ইনকাম ট্যাক্স আমিনুর রহমান। জনাব রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম যে সরকারের এই মুহূর্তে যদি তার বাড়তি অর্থ আদায় করতে চায়, এনবিআর যদি করতে চায়, সেক্ষেত্রে যে টাকাগুলো আদালতের মামলার কারণে আটকে আছে সেখান থেকে দ্রুত ছাড়িয়ে আনা যায় কি কিনা। একটা উপায় হচ্ছে যেটা এডিআর এর কথা বলা হচ্ছে, অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশনের কথা বলা হচ্ছে। এইখানে এনবিআর দীর্ঘদিন ধরে এটা নিয়ে কাজ করছেন। এই ক্ষেত্রে এই এডিআর মাধ্যমে কতটা বাড়তি অর্থ আদায় করা সম্ভব বলে আপনার মনে হয়? এডিআর মেকানিজমটা এইভাবে করা আছে যে করদাতা নিজে যদি অপশন দেন তাহলে উনি এডিআরে যাবেন। আচ্ছা, তো সেখানে একটা ডিপার্টমেন্টের উদ্বুদ্ধ করার ব্যাপার আছে যে তারা হয়তো বিভিন্ন করদাতাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যে আপনারা বিরোধটা নিষ্পত্তি করতে পারেন, এবং আমার জানা মতে যে কিছু কিছু করা হয়েছে। আচ্ছা, এবং বিশেষ করে আয়করে কিছু আদায় কিন্তু মোটামুটি হয়েছে। আচ্ছা, কিন্তু সেই তুলনায় আমার ধারণা যে শুল্কের যে বিরোধ সেটার নিষ্পত্তি খুব একটা অত সাড়া পাওয়া যাচ্ছে না। সাড়া না পাওয়ার যেটা কারণ সেটা হলো যে যেই পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তিটা করা হয়েছে শুল্কের বিষয়ে, সেই পদ্ধতিতে চেয়ে করদাতারা যদি কোর্টে যান তাদের অনেক রকম সুবিধা পেয়ে যান, এবং সেক্ষেত্রে যেটা করছেন যে ওনারা একটা গ্যারান্টি দিয়ে মাল অলরেডি নিয়ে যান, এবং পরবর্তীকালে নিষ্পত্তি যদি হয় তাহলে তখন ওনারা বাদ বাকি টাকা দিয়ে সময়টা পাচ্ছেন, কিন্তু ওনার মালটা আটকে থাকছে না। কিন্তু যদি আপনি বিরোধ নিষ্পত্তিতে যেতে হয় তাহলে তো আপনাকে আগে সেটেল করে টাকাটা দিতে হবে। এই বিরোধ বা ডিসপিউট কেন হয়? সবকিছু তো একটি আইনে পরিষ্কার বলা থাকে যে কি পরিমাণ শুল্ক আদায় করা হবে বা কোন ক্ষেত্রে, পণ্যের কোন ক্ষেত্রে করা হবে, তা আইনে নির্ধারিত করা আছে। এই ডিসপিউটটা কি ইচ্ছাকৃত? দুই ধরনের বিষয় আছে। একটা হলো যে আমাদের যে এইচএস কোড যেটা বলি, যার এটা ভিত্তিতে নিয়ে প্রায় আমরা শুনি যে কোন পণ্য এইচএস কোড ভুল হয় বা ভুল নয়, এই 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 সমস্যাটা কেন হয় আসলে? এটা হচ্ছে এইচএস কোডগুলোর যে বাউন্ডারি দেওয়া আছে, সেই বাউন্ডারি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে তার দুই রকম ইন্টারপ্রিটেশন হতে পারে। তো যিনি আমদানিকারক তিনি হয়তো মনে করছেন যে আমার এই এইচএস কোডে আমার এই পণ্যটা পড়া উচিত, কিন্তু যিনি শুল্কায়ন কর্মকর্তা তিনি মনে করছেন যে এইটা এই কোডে হবে। এই আইনের যে দ্ব্যর্থকতা, দুই রকম ব্যাখ্যা করার যে স্কোপ, সুযোগ, এটা কেন থাকছে? এটা কেন আমরা দূর করতে পারছি এইটা না? থাকছে যে পণ্যের যে এত বিভিন্ন রকম ধরন এবং অল্টারেশন হয়, যখন আপনি স্ট্যান্ডার্ডাইজ করবেন তখন কিন্তু একেবারে ফুল প্রুফ সবগুলিকে স্ট্যান্ডার্ডাইজ করা সম্ভব না। সেটাতে কিছু অপশন না রাখলে কিন্তু এই জিনিসটা কাজই করবে না। আচ্ছা, তো সেই ক্ষেত্রে যেটা হয় যে আমাদের শুল্কের যারা কর্মকর্তা থাকেন সেইখানে কর্মকর্তাদের তাদের যারা তদারককারী কর্মকর্তা, যেমন প্রথমে যারা করছেন রেভিনিউ অফিসার, তার উপরে হয়তো জয়েন্ট কমিশনার আছেন, কমিশনার আছেন, তারা কিন্তু ব্যাপারটা একটা ওই লেভেলেই একটা করদাতার সঙ্গে সমঝোতার মাধ্যমে একটা যদি পদ্ধতিতে আগান তাহলে কিন্তু এটার একটা ভালো ফল আসবে। একটা জিনিস করা যায় কিনা, যখন এই যে পণ্য এইচএস কোড নিয়ে একটা অনিশ্চয়তা রয়েছে, যেটার দুই রকমের ব্যাখ্যা সম্ভব, এইসব পণ্যের ক্ষেত্রে আলাদা কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা, এমন হতে পারে কিনা আমি জানি না। একজন লেম্যান্সের দৃষ্টিভঙ্গিতে আমি বলছি, আমদানি করার আগেই এই বিষয়টা নিশ্চিত করা যায় কিনা। সেইটা এক ধরনের, যেটা আপনি বলছেন সেটাকে অনেকটা অ্যাডভান্স রুলিং বলা যায়, যে আমি এই পণ্য আনবো, এই আমার স্পেসিফিকেশন, আমার এইচএস কোড কোনটা হবে বা শুল্ক হার কি হবে, এটা কি সম্ভব নয়? এইটা করদাতা কিন্তু আগাম জেনে নিতে পারেন বোর্ড থেকে। আচ্ছা, সেই স্কোপ আছে। এর পাশাপাশি কিন্তু আমি বলবো যে আরেক দিক থেকে সমস্যা আছে। করদাতা, কিছু অসাধু করদাতা কিন্তু এটাকে আমি বলবো টু সাম এক্সটেন্ট ম্যানিপুলেট করে এইখান থেকে
সুবিধা নিতে অসাধু চান। করদাতা তো নিজে ম্যানিপুলেট করতে পারবে না, এখানে অসাধু কর্মকর্তাও এক শ্রেণীর অসাধু কর্মকর্তাও জড়িত থাকতে পারে, সেখানে কি করবেন? থাকতে পারে, কিন্তু অসাধু কর্মকর্তা যদি নিজের থেকে উদ্যোগ না নেন বা ওইখান থেকে যদি ওনার কোনো আলাদা সুবিধা না থাকে, তাহলে কিন্তু উনি এই যে অসাধু কর্মকর্তার সঙ্গে যোগ সাজসে আগাবেন না। আচ্ছা। ওনার যদি কোনো দুর্বলতা থাকে তখনই উনি যাবেন। আচ্ছা। যদি ঠিকঠাক মতো থাকে, এখন কিন্তু আমাদের যেভাবে শুল্কায়ন পদ্ধতি হচ্ছে সেটা কিন্তু মোরলেস ইলেকট্রনিক পদ্ধতিতে Transaction-এর মধ্যে হচ্ছে। একটা কাস্টমার প্রোগ্রাম, একটা কম্পিউটার প্রোগ্রামের মারফতে হচ্ছে। ওখানে কিন্তু খুব বড় ধরনের মানে সম্ভব না। সম্ভব না। অসংখ্য ধন্যবাদ জনাব আমিনুর রহমান। সময় সর্বজন শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে আমরা আবারও আলোচনা করবো এই নিয়ে কি করে আসলে বাড়তি ট্যাক্স সরকার আদায় করতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের মধ্যে খতনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।